The Himalayas. It's timeless, vast, and majestic. Kedarkantha is not only a trip, it's a test. The test of your strength, patience, and beliefs. শীতকালে কোলাহল থেকে অনেক দূরে তুষারের সাদা চাদরের নিচে ঢাকা এক স্বর্গরাজ্য হলো এই কেদারকণ্ঠ। এই ট্রেকটা শুধু সামিট পয়েন্টে পৌঁছানোর জন্য নয়, এই ট্রেকটাতে রয়েছে জঙ্গলের নিস্তব্ধতা, বনফায়ারের উষ্ণতা আর মেঘের স্তরের ওপরে দাঁড়িয়ে থাকার রোমাঞ্চ। That's why it's called the Queen of Snow Treks. Welcome to Kedarkantha. সকাল 7:30 নাগাদ দেরাদুনের এই জায়গাটা থেকে আমাদের ট্রাভেলার ছাড়ার কথা ছিল, কিন্তু ড্রাইভারের আসতে দেরি করায় প্রায় 8টা 8:30টার পরে আমাদের এই বাসটা এখান থেকে ছেড়েছিল। গণপতি বাপ্পা was traveling solo and the traveler van was full of strangers. কিন্তু তখনও জানতাম না এই অচেনা মুখগুলো অল্প সময়ের মধ্যেই কত আপন হয়ে উঠতে পারে। As you wish. Hi. Hi. Hello. সাংক্রি পৌঁছানোর আগে এখানে স্টপ দিয়েছে মাসুরিতে, আর এখানে মাসুরির একটা ফেভারিট টুরিস্ট স্পট যেটা, সেই জায়গাটা এখান থেকে একদম পুরো ভিজিবল, এখান থেকে সব দেখা যাচ্ছে। আর বেশ সুন্দর জায়গাটা, ভালো জায়গায় আমাদের স্টপ দিয়েছে। অনেকের ট্রাভেলার অন্যান্য জায়গায় স্টপ দিয়েছে দেখছিলাম, কিন্তু এখানে বেশ যে স্টপটা দিয়েছে এখান থেকে পুরো সব ক্লিয়ার দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটাও বেশ ভালো জায়গায়, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে গাড়িতে, খুব কম সময়েই কিন্তু পৌঁছে যাওয়া যায়। আর ভিউ কিন্তু দেরাদুন থেকে মসুরি আসার যে রাস্তাটা ভীষণ সিনিক, খুব ভালো রাস্তাঘাট, আর মানে খুবই ভালো লাগবে দেখতে। আর এই যে মসুরি সেই ফেমাস স্পটটা, এখান থেকে রোপওয়েও রয়েছে, রোপওয়ে থেকে 2টো রোপওয়ে কিন্তু একসাথে যাচ্ছে ওপর থেকে নিচের দিকে, আশা করি দেখা যাচ্ছে। এই যে সেই লেকটা, এখানে জলটা কিন্তু একদম মানে গ্রিনিশ ব্লু টাইপের, টার্কোয়াইজ টাইপের কালারটা, আর ভেতরে বোটিং এর ব্যবস্থা আছে, খুব সুন্দর। সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, তো যত সময় পাথরগুলো না সরিয়ে দিচ্ছে, এই যে সামনেটায় মানে আমার পেছন দিকটায় এখন যত সময় না ক্লিয়ার করে দিচ্ছে তত সময় গাড়ি যেতে পারবে না, জ্যাম হয়ে গেছে সামনে। তো 2টো গাড়িতে করে সরাচ্ছে, এবার ক্লিয়ার রাস্তা ক্লিয়ার হবে তারপরে গাড়ি ছাড়বে। আর এত সময়ের মানে ভিউ তো অসাধারণ ছিল সারা পথ, কিন্তু ড্রাইভার বললো যে লাস্ট যে 15 কিলোমিটার আছে সেটা নাকি খুব খারাপ রাস্তা, ওখানে একদম ঝাঁকাতে ঝাঁকাতে যাবে, একদম রাস্তায় পাথর তোলা, বলছে একদম ব্রেনের ঘিলু নড়ে যাওয়ার মতো অবস্থা, এতটা হচ্ছে খারাপ রাস্তা। দেখা যাক, এত সময় ভিউ আর রাস্তা তো খুবই ভালো, আর ভিউটা আরো অসাধারণ, পুরো রাস্তায় একটু ডিসঅ্যাপয়েন্ট করেনি। এখনো যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা দেখাচ্ছি, এত সুন্দর জায়গাটা বলার মতো না। পাশ থেকে একটা নদী বয়ে গেছে, একদম নীল, মানে জল একদম নীল ক্লিয়ার, ভীষণ ভালো লাগছে দেখতে। চারিদিকে শান্ত, শুধুমাত্র নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, আর সামান্য ওই পাথর কেটে সরানোর সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর তাছাড়া বাকিটা সবই একদম মানে নিশ্চুপ, এখানে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালোই লাগছে।
রাস্তা পরিষ্কার হতে খুব বেশি সময় লাগেনি, তারপরেই আমাদের ট্রাভেলার আবার চলতে শুরু করলো। আরও অনেকটা এগিয়ে গিয়ে আমরা আবার যমুনা নদীর তীরে নেমে পড়লাম। এবার কিন্তু বাধ্য হয়ে নয়, এবার জাস্ট যমুনার পাড়টা ঘুরে দেখবার জন্যে। যমুনা নদীর সবুজ নীল জলের স্রোত আছড়ে পড়ছিল এখানের পাথরগুলোর উপরে। এরপর লাঞ্চ করার জন্য এমন একটা জায়গায় নেমে পড়েছিলাম। এখানে লাঞ্চের জন্য আমরা এই রেস্টুরেন্টে এসেছি, আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু মাত্র এখন 3:30ও বাজেনি। এখানের ভিউটা সুন্দর, একদম ল্যান্ডস্কেপটা মানে অনেকটা প্লেন ল্যান্ড, আর তারপরে দূরে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। থাকে থাকে যেতে যেতে চোখে পড়লো কত ট্রাভেলার ভ্যান, সবাই যাচ্ছিল সাংক্রির দিকে। মানে কালকে আমাদের সাথে এত মানুষ হয়তো একই সাথে ট্রেক শুরু করবে। আফটার অলমোস্ট 9 to 10 আওয়ার্স অন দ্য রোড অবশেষে আমরা সাংক্রি পৌঁছালাম। এখান থেকেই আমাদের কালকে ট্রেক শুরু হবে। নো নেটওয়ার্ক, বেয়ারলি এনি সিগন্যাল, শুধু পাহাড় আর নীরবতা। খুব সুন্দর লাগছিল জায়গাটা, যদিও কিছু দেখতে পাইনি কারণ পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে গেছিল। এখানে আমাদের গাইডের সাথে দেখা হলো, আর তারপরে পরের দিনের ব্রিফিং দিল আমাদের কি করতে হবে। আর আমাদের যত ধরনের জিনিসপত্র রেন্ট করা ছিল সেগুলো আমরা রেন্ট করে নিয়ে একটা খুবই সিম্পল ডিনার করে নিয়েছিলাম। ये डिस्क्लेमर फॉर्म है, इसको भरना होगा आप लोगों को, ठीक है। सबसे पहले गुड इवनिंग। गुड इवनिंग ऑल ऑफ यू। माय नेम इज आनंद राणा। बेस कैंप देखो आप, वहाँ की जो हाइट है 11,250 फीट पे है वो बेस कैंप। तो वहाँ पे आपको जो खाना प्रोवाइड करेगा, वो जो बनाते हैं वहाँ पे, वो बहुत ज्यादा मेहनत से बनाते हैं। आप कम से कम 1 किलोमीटर दूर से तो झरने से पानी लेके आते हैं, फिर उसके बाद आपको प्रोवाइड करेंगे। कई लोग तो ऐसे होते हैं, अगर 2 मिनट के लिए अगर पानी नहीं मिला ना तो चढ़ने लग जाते हैं। তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে ফিমেল ডরমিটরিতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। কিন্তু এই আমি কি জানতাম আমার সাথে পরবর্তীতে কি ঘটতে চলেছে। পরদিন সকালে ড্রোন থেকে বেরিয়ে চোখের সামনে এমন অসাধারণ দৃশ্য দেখে আমি তো অবাক। ব্রেকফাস্টের পর মহাদেবের নাম নিয়ে আমরা কিন্তু আমাদের ট্রেক শুরু করেছিলাম। আর তার আগে দেখে নিন এই অসাধারণ সাংক্রি ভিলেজের দৃশ্যটা। মহাদেব! হাই স্যার! चलो आगे एक और উইদিন ফার্স্ট ফিউ মিটার্স আই রিয়েলাইজড এই হেভি ব্যাগ নিয়ে ট্রেক করা আমার জন্য খুব কঠিন হতে চলেছে। প্রতিটা পদক্ষেপে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। ফেব্রুয়ারির পাহাড়ি ঠান্ডাতেও আমি কুলকুল করে ঘামছিলাম। লাকিলি আমার গাইডরা এটা লক্ষ্য করেছিল, আর আমার ব্যাগটা ফার্স্ট রেস্ট পয়েন্ট অবধি ওনারাই নিয়ে গেছিল। আফটার ফার্স্ট রেস্ট পয়েন্ট আমি নিজের ব্যাগ নিজেই ক্যারি করতে পারছিলাম, আর নিঃশ্বাসের কত সমস্যা আর হচ্ছিল না। বাট স্টিল আই ওয়াজ দ্য স্লো ওয়ান অ্যান্ড কুডন্ট ম্যাচ দ্য স্পিড উইথ দ্য আদার গ্রুপ মেম্বার্স। चेक करके चलो, एकदम डिफरेंट मत पकड़ो, देख करके इधर उधर কথা বলার মতো পরিস্থিতি নেই, যা হাঁপিয়ে গেছি। প্রথম 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার মানে তো জীবন বেরিয়ে গেছে। তারপরের ওপরে চলছে আর কি। বরফ দেখে একটু মোটিভেশন বেড়ে গেছে। বরফ কিন্তু শুরু হয়ে গেছে, পুরো সবাই কোট পরে রয়েছে। আমারই অবস্থা সব থেকে এখানে খারাপ, আর মানে এত ঘাম হচ্ছে, ঘামের জন্য সোয়েটার পরতেও পারছি না, আর প্রচন্ড হাওয়া হচ্ছে। কিতনা হোগা মেরা? হ্যাঁ, इसका 40 और मैगी का 60। আচ্ছা 100 তো। চার ম্যাগির উষ্ণতা যেন আমায় আবার মনে করে দিল। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড রিফ্রেশিং। ফাইনালি এখনো জুদা কা তালাব
যেটা সেখানে পৌঁছায়নি, 500 মিটার বাকি আছে। কিন্তু এখানে লিটারালি মানে চাদর বিছে গেছে বরফের, বলা যেতে পারে। আর একটু সামনে থেকে এরপরে বরফের মাঝখান থেকেই যাব। While leaving from the second rest point, আমি হঠাৎ করে দেখলাম গাছপালার উপর থেকে তুষারচ্ছন্ন পর্বত শৃঙ্গ যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। আর চারিদিকের নিস্তব্ধ পরিবেশ কি যে অসাধারণ লাগছিল কি বলবো। যেহেতু আমি একদম শেষে ছিলাম আর ক্যাম্পেরও প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম, তাই আমাদের সেকেন্ড গাইড জিজ্ঞাসা করলো, তুমি কি এই পথ ধরে একা আসতে পারবে? হ্যাঁ যাऊंगी। তারপর পরবর্তী পথটুকু বরফের মধ্যে থেকে একাই এগিয়ে গেলাম। Every crunch of the snow under my boot reminded me I was getting closer to my destination. এখানে কি একটা ফুল হয়েছে, বোঝা যাচ্ছে না কি ফুল, মানে আমি জানি না। অ্যাপ্রিকট মেবি, জানি না। এখনো মানে পৌঁছায়নি জুরাকা তালাব, বাট ভিউ ফাইনালি জুরাকা তালাব পৌঁছে গেছি। এখানেই হচ্ছে আমাদের ফার্স্ট দিনের টেন্ট রয়েছে। কালকে সকালে আবার এখান থেকে বেরোবো কেদারকান্ঠা বেস ক্যাম্পের জন্যে। আর এটা হচ্ছে জুরাকা তালাব ক্যাম্প সাইট। আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট সবার থেকে। হোয়াট এ ভিউ! এই জিনিসটার টানে চলে আসি। এখান থেকে তাও ভালো বোঝা যাচ্ছে না যতটা চোখে দেখা যাচ্ছে, বাট স্টিল ইটস প্রিটি। ক্যাম্প সাইট, এখানে আমার লোক আছে সব, কিন্তু সম্ভবত হাসছে আমার উপরে। বাট Honestly, I thought people would judge me for being so slow and late, but no one did. ভেবেছিলাম খাবার পাবো না, এসে আমি আগে খাবারটা নিয়েছি, কারণ স্ট্রেচিং হচ্ছিল, সবাই স্ট্রেচিং করেছে, আমি এসে আগে প্লেটটা নিয়েছি। ভাত, ডাল, পাঁপড়, চাটনি। सोचा इसको भी डाल दो भाई, आप इसको क्या मैं सुनाऊंगा। এটা হচ্ছে আমাদের টেন্ট থেকে ভিউ, আর সামনে পেছনে অনেক আরো টেন্ট রয়েছে। আর এই ভিউটা দেখার জন্যে আমাদের কোথাও যেতে হবে না, জাস্ট বসে আছি, এখান থেকে বসে ভিউটা এনজয় করছি। দারুণ ভিউ এখান থেকে। আর 3 জনের শেয়ারিং টেন্ট ছিল, ওখানে গ্রুপ ছিল যারা, তারা একসাথে 4 জন শেয়ার করছে, তো আমাদের বেস্ট, আমরা 2 জন ফাঁকা ফাঁকা আরামে শোবো। আমরা যখন লেকের পাশে গেলাম, দেখলাম লেকটা অর্ধেক বরফে ঢাকা, আর বরফের স্তরটাও খুবই পাতলা ছিল। আর হঠাৎ এই লোকটা জাস্ট জলের মধ্যে, ফ্রিজিং ওয়াটারের মধ্যে পড়ে গেছিল, পুরো কোমর সমান ডুবে গেছিল, কারণ এটা লেক, এটা রিফ্লেকশন আসছে, ওখানে জল জাস্ট এই জায়গাটা থেকে পড়ে গেছে, and then উঠেছে। দিস ইজ দ্য টয়লেট সিচুয়েশন হেয়ার। এখানে কোনো টয়লেটে জলের ব্যবস্থা নেই, এখানে ড্রাই টয়লেট ইউজ করতে হয়, কারণ এখানে জল এনে জল ব্যবহার করার মতো পরিস্থিতি থাকে না, তাই আপনাদেরকে টিস্যু পেপারই ইউজ করতে হয়। আর ট্রেকার্সদের রিয়ালিটি, এটা কিন্তু মেনে নিতেই হবে। সন্ধেবেলায় সবাই টেন্টের বাইরে বেরিয়ে সানসেট দেখছিলাম আর গল্প করছিলাম। ডিনারের পর সবাই গিয়ে বনফায়ারের চারিদিকে জড়ো হলাম। The warmth of the fire and the crackling sound of the wood was so soothing. আর তারপরই গাইড আমাদেরকে শোনালো তাদের সাথে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা। और ट्रैक खत्म भी होता वहाँ पे। उसके बाद जब एक बार मैं इधर गया था एक ट्रैक पे, तो हमारे साथ कैजुअलिटी भी हुई थी, बंदे मर गए भाई, 8 क्या थे बाकी बॉयज, मतलब किस रीजन से भाई। अब उस बात की दोहराऊं मैं तो आप लोग डर जाओगे यार। আর এই আবহাওয়ায় যেন এই গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছিল।
রাতে ঘুমাতে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার প্রথমবার টেন্ট এবং স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমানোর অভিজ্ঞতা হতে চলেছিল। কিন্তু মাঝরাতে পাহাড় আমায় মনে করিয়ে দিল যে আমি এখন আসলে কোথায় আছি। হঠাৎ করেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমার ঘুম ভেঙে গেল, আর তখনই শুনলাম একটা হাউলিং সাউন্ড। আমার টেন্টটা ছিল লেকের দিক থেকে প্রথম, আর এই সাউন্ডটা যেন আমার টেন্টের একেবারেই পাশ থেকে আসছিল। আমি তখন একেবারে পাথরের মতো জমে গেছিলাম ভয়তে। দ্য রেস্ট অফ দ্য নাইট আই কুডন্ট স্লিপ অ্যাট অল। বাট বাই দ্য মর্নিং সব ভয় উধাও হয়ে গেছিল। সূর্যের আলো পড়ায় যেন সমস্ত ভয় মুছিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল পোহা, সুজির হালুয়া আর চা। সিম্পল, ওয়ার্ম অ্যান্ড পারফেক্ট। 3, 4, 5, 6. তারপর শুরু হলো আমাদের পরের গন্তব্যের জন্য যাত্রা, টুয়ার্ডস দ্য কেদারকান্ঠা বেস ক্যাম্প। ডেন্স গ্রিন ফরেস্ট ধীরে ধীরে মুছে যাচ্ছিল, আর তার জায়গা নিচ্ছিল এরকম সাদা চাদরে ঢাকা বরফ। বরফের চাদরের স্তরটা ধীরে ধীরে আরো মোটা হয়ে যাচ্ছিল। দ্য সানলাইট মেড দ্য স্নো স্পার্কেল লাইক ক্রিস্টালস। দ্য স্নো কভার্ড ট্রেলস ফেল্ট লাইক ট্রুলি ম্যাজিক্যাল। বরফের মধ্যে সানগ্লাস ইউজ করাটা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু স্নো ব্লাইন্ডনেসও আসতে পারে। রেস্ট পয়েন্টে পৌঁছে আমি প্রথমবারের জন্য দেখতে পেলাম এই কেদারকান্ঠার পিকটা। রেস্ট পয়েন্টের পর আবার চলতে শুরু করলাম। এক এক জায়গার দৃশ্যপট কিন্তু এক এক রকম, আর ধীরে ধীরে যত ওপরে যাচ্ছিলাম বরফের চাদরের স্তরটা কি আরো মোটা হয়ে যাচ্ছিল। তারপর সামনে পড়লো একটা ছোট্ট প্রবাহ, যেখান থেকে অনেকেই তাদের বোতল রিফিল করে নিচ্ছিল। এখানের জল কিন্তু একদম ফ্রিজিং কোল্ড। ফাইনালি বেস ক্যাম্পে পৌঁছেই লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে ঝাঁপিয়ে পড়লাম বরফের মধ্যে। কখন বরফের মধ্যে যাব এটা ভেবেই মন আনচান শুরু হয়ে গেছিল, আর অপেক্ষা করতে পারছিলাম না। আই মেড মাই ফার্স্ট স্নো অ্যাঞ্জেল দেয়ার। সেই মুহূর্তে আমি যেন সব ভুলে গেছিলাম, একেবারে বাচ্চা হয়ে গেছিলাম কিছু মুহূর্তের জন্য। আর তারপরে খুঁজে পেলাম আমার মিস্টার কুলকে। বেশ কিছু সময় পর গাইডরা আমাদেরকে ডেকে নিল আর শেখালো কিভাবে স্নো স্পাইক গুলো জুতোর মধ্যে পরতে হয়। ठीक है, ये इसके तो जैसे ये कभी क्या होता है, ये ऐसा होता है, ये देखो अभी इसकी जो टूट है कैसे है अंदर को, तो आपने ध्यान देना। ये देखो तो ये फ्रंट लिखा, किसी पे फ्रंट नहीं होता, तो ये उप दे रखा होगा। अगर उप भी नहीं होगा तो फ्रंट सब में लिखा होता। तो ये देखो ऐसे करके ये तो ये लगेगा नहीं, इतना लगेगा नहीं, लेकिन इसका जब आप चलोगे ना तो स्लाइड तुम्हारेगा। ये देखो तो ये ध्यान देना। सुबह ब्लैक कॉफी मिलेगी आपको, दलिया मिलेगा। चीज देखते मेडिकल इशू और स्लो। कोई अगर ज्यादा स्लो, बिल्कुल स्लो लगे कि 8 बजे पहुंच रहा ऊपर, वो भी वहीं पे। और दूसरी बात मेडिकल इशू यहाँ से 500 मीटर तक पहले चेक होते हैं। जिसको ज्यादा दिक्कत है मोटिवेट कोई नहीं करेगा कि भाई मेरा दोस्त पीछे, बॉयज टीम या गर्ल्स टीम, वहीं से हम बोलेंगे रिटर्न सीधे रास्ता, ध्यान से आना, ध्यान से जाना। শেষ বিকেলে আমরা সবাই মিলে একটা বড় পাথরের ওপর বসে সানসেটের অপেক্ষা করছিলাম। দেন স্লোলি দ্য স্কাই টার্ন ফ্রম অরেঞ্জ টু রেড। আর তখন মনে হচ্ছিল আমাদের সব দুশ্চিন্তা এই পাহাড়ের বিশালতার কাছে কত ছোট।
বরফের মধ্যে খেলার জন্য প্রত্যেকের জামা কাপড় আর জুতো ভিজে ছিল, তাই সবাইকে জড়ো হতে হলো এই বনফায়ারের চারিদিকে নিজেদের জিনিসপত্রগুলোকে আবার শুকিয়ে নেওয়ার জন্য। কিন্তু রাতটা ছিল আলাদা। ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড। আমার কাছে যত জামা কাপড় ছিল সব কিছু লেয়ারিং করে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকেও আমি ঠকঠক করে কাঁপছিলাম। যদিও সেই মুহূর্তে আমি ঠান্ডা অনুভব করতে পারিনি, তবুও কেন জানি না বারবার কাঁপুনি উঠছিল। ঘুমাতে পারিনি একেবারেই। উই হ্যাড টু ওয়েক আপ আর্লি এনিওয়েজ, কারণ আমাদের 1টা নাগাদ রেডি হতে হতো আর 2টো নাগাদ আমাদেরকে ট্রেকিং স্টার্ট করতে হতো সামিট পয়েন্টের জন্য। ওয়েন উই লেফট ফর দ্য সামিট ইট ওয়াজ পিচ ডার্ক। হেড টর্চের আলো বেয়ারলি হাফ ফুটও ভিজিবল ছিল না আশেপাশে। গতকাল ট্রেকটা আমার কাছে বেশ সহজ ছিল, কারণ কোনো ব্রিদিং প্রবলেম আর হচ্ছিল না। কিন্তু আজ কয়েকটা স্টেপ ফেলার পরেই আমি বুঝতে পারছিলাম আজ আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গাইড আবার আমায় বলল, যদি খুব অসুবিধা হয় আর যদি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে হার মানাটা যেন আমার কোনো অপশানেই ছিল না। My legs were tired, my lungs were burning, but my heart whispered, one more step, just one more step. তাই এভাবেই এক পা করে এগিয়ে গেলাম। প্রায় 1 কিলোমিটার পর সবাই অনেক দূরে পৌঁছে গেছিল। ইভেন মাই গাইডস ওয়ার নোওয়্যার নিয়ার মি। শুধু দেখতে পাচ্ছিলাম দূরে কিছু হেড টর্চগুলো নক্ষত্রের মতো জ্বলতে জ্বলতে সামিট পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল গতদিন রাতে সেই হাউলিং সাউন্ডটার কথা। আমি যেন আবার পাথরের মতো জমে গেলাম। আই ওয়াজ পেট্রিফাইড। অ্যাজ আই ওয়াজ দ্য লাস্ট পারসন, আমি কোনো জায়গায় রেস্ট পয়েন্টে রেস্ট নিতে পারিনি। পুরো ট্রেলটা প্রথম থেকে লাস্ট অবধি হেঁটেই চলেছিলাম। শেষ রেস্ট পয়েন্টে পৌঁছে 2-3টে পরিচিত মুখ দেখতে পেলাম, আর সাথেই দাঁড়িয়ে ছিল আমাদের গাইড। আমি বসতেই যাচ্ছিলাম, তখন আমাদের গাইড বলল, তুমি এখানে রেস্ট নাও, তোমায় আর যেতে হবে না, কারণ তুমি সানরাইজের আগে তো পৌঁছাতে পারবে না। তার বলা শেষ হওয়ার আগেই আমি উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছিলাম, কারণ থেমে যাব এইখানে এসে, এটা যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। সানরাইজ হয়ে গেছে বলে অনেকে চাইনি, গিভ আপ করে দিয়েছে, কিন্তু ঠিক আছে, সানরাইজ না তো কি, মাউন্টেন টপ তো পৌঁছাবো, টপে তো আমি যাবই, সানরাইজ তো অলরেডি হয়ে গেছে, কি যায় আসে। অন্ধকারের মধ্যে বিশেষ রেকর্ড করতে পারিনি, এখনো আঙুলের মাথা জ্বলে যাচ্ছে ঠান্ডায়। চলতে চলতে দেখলাম চারিদিকটা ধীরে ধীরে আলোকিত হচ্ছিল, আর আমার মনটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল। পিপল ওয়ার অলরেডি ক্লাইম্বিং ডাউন। দ্যাট স্লাইটলি ব্রোক মাই হার্ট। সো মেনি হেভি ফিলিংস ইনসাইড মাই হার্ট অ্যান্ড ব্রেন দ্যাট আই কুডন্ট ইভেন ফিল মাই ফিজিক্যাল পেন এনিমোর। তারপর চোখে পড়ল একটা ছোট্ট শিব মন্দির। সেখানেই একটু প্রণাম করে আবার হাঁটতে শুরু করলাম। মন্দির থেকে একটু এগিয়েই দেখলাম গাইড আমাকে ওয়েলকাম করছে, আর সাথে আমার টিম মেম্বার্সরাও। সবাই চিৎকার করে আমার যেন উৎসাহটা আরও বাড়িয়ে দিয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। बहुत बढ़िया, समीर बहुत बढ़िया, हाथ दिखा दिया आपने। नहीं, उसने खत्म नहीं किया, पूरा किया, ग्रेट जॉब। थैंक यू, थैंक यू। फाइनली, Congratulations. Congrats. আমার এই ভারী মনটা মুহূর্তের মধ্যে হালকা হয়ে গেল। I extremely needed that hug. Believe me. Thank you so much, Afrin. Finally reached the summit. এখানে পৌঁছে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম that he let me reach the top. হ্যাঁ, আমি সানরাইজের আগে পৌঁছাতে পারিনি, কিন্তু সানরাইজের পরে এমন অসাধারণ দৃশ্য আমি দেখতে পাবো এটা আমি একেবারে এক্সপেক্ট করিনি। আমি শুধুমাত্র ক্লাইম্ব করার জন্য ক্লাইম্ব করেছি, কিন্তু
এমন অসাধারণ দৃশ্য আমি দেখতে পাবো আমি একেবারেই ভাবিনি। इसके पीछे आता हरकिदुन रेंज, जो अंदर वैली दिख रही है ना इसके अंदर, ये हरकिदुन। इसके अंदर ट्रैक आते कम से कम 10 से 12 ट्रैक, ठीक है। एक बड़ा सु पास है उधर से, हरकिदुन है, मरिंडा लेक है और रुनछाड़ा लेक है, ठीक है। उसके बाद आता अंदर को क्या बाली पास, बाली पास उसकी हाइट है 16,250 फीट। हाँ वो भी अच्छा ट्रैक है। नहीं ऐसा कोई दिक्कत नहीं होता। वो यहीं से सांकरी से स्टार्ट होता है और यमुनोत्री में खत्म होता है। यमुनोत्री धाम सुना नाम? हाँ बस वही वहाँ पे खत्म होता है। फिर उसके बाद आता क्या ये स्वर्गारोहिणी, जो सबसे ऊंची पीक है यहाँ की, सांकरी स्लोप की सबसे ऊंची पीक है, वो भी अनक्लाइंबिंग पीक है। वहाँ पे बेस कैंप से दिखता है नहीं? हाँ बेस कैंप से भी दिखता हो। अपने नीचे कोटगांव स्टार्ट किया ना, वहाँ भी वो पीक दिखती है, ये पीक दिखा होगा आप लोगों ने ना। तो उसके बाद आता कौन सा, बंदरपूंछ। बंदरपूंछ भी जो है 6,500 मीटर पे है। यहाँ पे सांकरी स्लोप में 6,500 मीटर की बहुत सारी पीके है। तो बंदरपूंछ को क्लाइंब স্টপ ভিডিও এখানেই শেষ না, অন্যদের হতে পারে এখানে, আমার গল্প এখনো শেষ হয়নি। সামিটে কিছু সময় কাটানোর পর এই স্লোপ এরিয়াটায় স্লাইড করে বরফের মধ্যে থেকে না আমার যে মজাটা আছে কি করে যে আমি বোঝাবো। होल्ड करो, ये होल्ड करो। नहीं है लेकर आओ भाई, इधर आ, ट्रेन पे चला। তারপরে রেস্ট পয়েন্টে এসে আমরা সবাই অনেক সময় রেস্ট নিয়েছিলাম। আর চারিদিকের ভিউটা এত অসাধারণ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ এই ভিউ। আমি আবার একটু বরফ নিয়ে খেলতে শুরু করেছিলাম, কারণ মনে পড়েছে আজকেই আমাদেরকে জুরাকাতালা বেস ক্যাম্পে পৌঁছাতে হবে, আর ওখানে কিন্তু বরফ ছিল না। তারপরে আমরা প্রথমে নেমে গেছিলাম আমাদের কেদারকান্ঠা বেস ক্যাম্পে। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই বলুন সেটা করলাম, করে কিছু সময় একটু রেস্ট নিলাম। আমি আমার ট্রেক পোলটা আমার টেন্টের বাইরে রেখে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি আমার ট্রেক পোল গায়েব, কোথাও ছিল না। আশেপাশে খুঁজে দেখলাম কোথাও ছিল না। গাইডরা বলল যে আমায় তাহলে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ওটা রেন্টে নেওয়া ছিল। এটা শুনে আমার মুডটা আবার খারাপ হয়ে গেল। যাই হোক, জোড়াকাতালা ক্যাম্পে তো ফিরে যেতে হবে। বরফের মধ্যে থেকে পিছলাতেই আমি এগিয়ে চলেছিলাম। সেই মুহূর্তে প্রত্যেকটা টিম মেম্বার আমায় হেল্প করেছে। বিশেষ করে একজন তো রীতিমতো বরফের মধ্যে বারবার করে পা ডাবিয়ে দিয়ে আমার জন্য পথ তৈরি করে দিচ্ছিল যাতে আমি পড়ে না যাই। That day everyone made me feel safe, protected and cared for. এই মুহূর্তগুলো আমি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, কারণ আমার তো হাঁটতেই সমস্যা হচ্ছিল, কি করে রেকর্ড করতাম। কিন্তু এই মুহূর্তগুলো এমন যেগুলো আমার হৃদয়ে রেকর্ড হয়ে আছে আর হয়তো কোনোদিনই মুছে যাবে না। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম আমায় এত কিছু দেওয়ার জন্য। ভগবানকে ধন্যবাদ জানানোর পর আমি বললাম যে এই ট্রিপে তো লাইভ স্নোফল দেখার ইচ্ছাটা রয়ে গেল, হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় দেখতেই পাব। তারপর ঘুমিয়ে পড়লাম, আর এদিন রাতে খুব ভালো ঘুম হয়েছিল। এই টেন্টে লাস্ট যে ঢুকেছিল আমার পরে, সে টেন্টের গেটটাও ভালো করে বন্ধ করেনি, আর এই কারণেই আমার জুতো বরফের মধ্যে ঢেকে গেছিল। বরফে ঢাকা জুতো দেখে আমার একটু খারাপই লেগেছিল, কারণ এই জুতোটা সারা দিন পরে থাকতে হবে। তারপরে আবার সাংকরি থেকে দেরাদুন অবধি আরও কত সময়,
মানে 12 থেকে 15 ঘন্টা এই জুতোটাই আমাকে পরে থাকতে হতো। যেহেতু আমি লাস্ট 3-4 দিন থেকে অনেক স্নো দেখেছি, এই কারণে ফার্স্ট কিছু মুহূর্ত আমি এটা রিয়েলাইজই করতে পারিনি যে ফ্রেশ স্নোফলের জন্য আমার জুতোটা বরফের নিচে ডেবে গেছিল। যখন আমি বাইরের দিক তাকালাম, নিজের চোখে আর বিশ্বাস করতে পারছিলাম না। বাইরে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে থেকে স্নোফল হচ্ছিল। কি এটা কি সত্যি? আমি সত্যিই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না সেই মুহূর্তে। I was seeing my last wish being fulfilled. God gave me what I didn't even ask for. আমার চোখ জলে ছলছল করছিল। আমি যখন জেগেছিলাম তখনও একটু একটু অন্ধকার ছিল, এই কারণে আমি তখনও বাইরে যাইনি। একটু আলো ফুটলে তারপরে বাইরে গেছিলাম। সব টেন্টগুলো মোটা বরফের চাদরের নিচে চাপা পড়ে গেছিল। How are you feeling? This is one thing I wanted that I thought would happen. I also didn't thought that I'd get to see the snowfalls. I was so happy to get all kind of weather. क्या व्यू है इसके बाद है ना, पूरा ट्रीज कवर हो चुका है। যদি আমাদের সাবমিট করার থাকতো, উপরে চড়ার থাকতো, তাহলে কিন্তু একদমই মানে যেতে পারতাম না, কারণ ওয়েদার এমন থাকলে মানে ওপরে সাবমিট পয়েন্টে যাওয়া ক্যান্সেল হয়ে যায়, কারণ কিছুই দেখা যায় না। যেমন অন্যদিন এখান থেকে ওই যে পেছনে যেখান থেকে মাউন্টেন দেখা যায়, সেটা এখন কিছু দেখা যাচ্ছে না। ওরকম ওপরে গেলেও আর কি মাউন্টেন কিছু দেখা যাবে না। এই কারণে আজকে যাদের সাবমিট করার আছে মনে হয় না যে তাদের হবে। ওয়েদার খারাপের জন্য কিন্তু তাদের ক্যান্সেলও হয়ে যেতে পারে। কিন্তু আমাদের সাবমিটও হয়েছে, স্নোফলও দেখা হয়েছে, মানে যে কটা ইচ্ছা ছিল সব কটা কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে যে যে কারণের জন্য আশা ছিল সব কটা কমপ্লিট হয়েছে। That day, জোড়াকা তালাব looked extremely different. যখন আমরা সকালে টিফিন করতে গেছিলাম তখন ওখানে বসে ভাবছিলাম 2 দিন আগে সকালবেলা যখন টিফিন করছিলাম তখন এখানের পরিবেশটা কেমন ছিল আর এখন কেমন পরিবর্তন হয়ে গেছে। 2 দিন আগের এই চেনা জায়গাটা যেন এখন অচেনা লাগছিল, চারিদিক সাদা চাদরে ঢেকে গেছিল। তখন গাইড ওয়াকিটকিতে কারোর সাথে কথা বলছিল। তার কথা শুনে বুঝলাম বর্তমান টেম্পারেচার ছিল -22 ডিগ্রি। বিশ্বাস করা যায়? নামার সময় আমরা প্রত্যেকেই স্নোটাকে ভীষণভাবে এনজয় করেছি। ট্রেকিং ডাউন ওয়াজ সো স্পেশাল টু মি। এই হেভি স্নোফলের মধ্যে হেঁটে এগিয়ে যাওয়া যেন ম্যাজিক্যাল একেবারে। হেভি স্নোফলের মধ্যে এইভাবে লাইন দিয়ে এগিয়ে যাওয়াটা, এটা দেখতেও যেন কেমন একটা আকর্ষণীয় দৃশ্য, তাই নয় কি? মনে হচ্ছে যেন ছোট ছোট পিঁপড়ের দল লাইন ধরে এগিয়ে চলেছে। I went in a solo travel but came back with memories, friendship and stories for lifetime. The warmth of the strangers and the safety I felt in their company, এইগুলো আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি ছিল এই ট্রেকে। Special suggestion to my viewers, don't buy a cheap trekking shoe. Buy a good one or just rent one. আমার ট্রেকিং শুটা সারা ট্রেকে এতটা জ্বালিয়েছে আমায়, কি আর বলবো। আর স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আমায় নামতে সাহায্য করেছে, বিশেষ করে একজন যে আমায় প্রায় ধরেই নামিয়েছে। এভরি মাউন্টেন টিচেস ইউ সামথিং। কেদারকান্ঠা taught me patience, courage and trust. The warmth of the strangers and the safety I felt in their company, এইগুলো আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি ছিল এই ট্রেকে। The ups and downs of the feelings what called the adventure of life. At the end আমি এটাই বুঝতে পারলাম ট্রেকটা তো অসাধারণ ছিলই, কিন্তু এই ট্রেকটাকে আনফরগেটেবল বানিয়েছে এই গ্রুপ মেম্বাররাই। It was not just a trek. This was a journey of fear, friendship, struggle, faith and magic. This was my Kedarkantha journey. I hope you guys liked it. If you did, please like and subscribe to my YouTube channel. আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।